আসাম থেকে একটা নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই হচ্ছে WAP7 যেটা এতক্ষণ আমাদের নিয়ে এলো হাওড়া থেকে, আর এখন সামনে চলে এলো হচ্ছে ডিজেল ইঞ্জিন। এই হচ্ছে আমি রয়েছি এখন আমাদের সরাইঘাট এক্সপ্রেসের ওয়াশরুমে। অবস্থা খুব একটা ভালো না। এই জিনিসটা মানে খুবই গায়ে লাগে। নিত্য যারা যাতায়াত করে তারা যে 160 টাকা করে ডিম ভাত খায়, ভাবুন কি অবস্থা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পর ওই দিক থেকে এখন আমাদের সাথে দেখা হবে NJP থেকে হাওড়া অব্দি আসা বন্দে ভারত এক্সপ্রেসে। এইরকম রাতে ট্রেন জার্নি, সাথে বিরাট কোহলি এত সুন্দর একটা IPL RCBর ফার্স্ট, মানে এবারের IPL এর ফার্স্ট সেঞ্চুরি। বাজারে এখন কান পাতলেই খালি ভোট আর IPL এর রেস। এই তীব্র গরমে কলকাতার মানুষ তো পুরাই শেষ। তাই এই গরম থেকে বাঁচতে আমি চলেছি আপনাদেরকে সাথে করে অরুণাচল প্রদেশ। আজ 6 এপ্রিল 2024, আর এপ্রিল মাসের শুরুতে মোটামুটি কলকাতায় যে লেভেলের গরম, ভাই রে ভাই, মানে মোটামুটি আর 1-2 সপ্তাহের মধ্যে কলকাতাতে গাড়ি ঘোড়ার বদলে চলবে খালি মরুভূমির উট, এতই গরম। তবে এখন ঠিক দুপুর 3:30 আমি পৌঁছে গেছি আরেকটা নতুন গল্প লিখতে। আমার সেই পুরনো এবং আর 5টা গল্পের শুরু যেখান থেকে হয়, পরিচিত হাওড়া স্টেশন থেকে। আর আজকে এই অরুণাচল প্রদেশ সিরিজের প্রথম ভিডিও। আমাদের এই প্রথম গন্তব্য অরুণাচল যাওয়ার জন্য গৌহাটি, আর সেই জন্যই আজ বিকাল 4:05 হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে আমাদের এবারের গৌহাটি যাওয়ার বাহন 1, 2, 3, 4, 5, নামটা কিন্তু দারুণ, 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস। গত মাসেই চালু হয়ে গিয়েছে হাওড়া স্টেশনে মেট্রো লাইন। সেই গ্রিন লাইন মেট্রোর প্ল্যাটফর্ম রয়েছে DRM বিল্ডিং এর পিছনেই, যা কানেক্টেড রয়েছে একেবারে প্ল্যাটফর্মের সাথেই। আর এছাড়া দূর দূরান্ত থেকে আসা যাত্রীদের জন্য এখানে সুবিধা রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ কিংবা ফার্স্ট ক্লাস, আপার ক্লাস ওয়েটিং রুমেরও। তবে আমার গন্তব্য এখন প্ল্যাটফর্ম নাম্বার 9। নিজেকে কত ভাগ্যবান মনে করি, একজন ট্রাভেল ব্লগার, আর আমার বাড়ি একদম হাওড়া শিয়ালদা স্টেশন থেকে খুবই কাছে। তাই এত ফ্রিকোয়েন্ট ট্রাভেল করার সময় আমাকে আর ওই দূর থেকে ট্রাভেল করে এসে আরেকটা ট্রেন ধরে আরেকটা হাওড়া স্টেশনে এসে ট্রেন ধরতে হয় না। এটা একটা দারুণ বিষয়। তবে যারা দূর থেকে আসছেন তাদের জন্য বলি, এই হাওড়া স্টেশনে একদম 11 নম্বর প্ল্যাটফর্মের সামনেই কিন্তু রয়েছে আপার ক্লাস ওয়েটিং রুম। উপরে যেতে হয় আপনাদের, সিঁড়ি দিয়ে বা লিফটের ব্যবস্থা রয়েছে, দুটো দিয়ে কিন্তু উপরে যেতে পারেন। 10 টাকা, সম্ভবত 10 টাকা করে পার আওয়ার এই চার্জ লাগে। আর বাইরে রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ। আমরা এখন যাচ্ছি 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে, চলুন। বাবা এই যে ছাড়তে এসছে আমাকে স্টেশনে, এই একটা অভ্যেস কিন্তু বাঙালি বাবা মাদের থাকেই। বাবা মা থাকে, সেটা যখন বাইরে যায় ঘুরতে হোক কিংবা কাজে যাক, স্টেশন অবধি বা এয়ারপোর্ট অবধি ছাড়তে অবশ্যই আসে। এই হচ্ছে আমার সিট, 1 নয় 3 আপার পার। আয়োজন কিন্তু বেশ ভালো, মানে 2018-20 যে জার্মান রেক সেটা কিন্তু এখানে ইউজ হয়েছে আমার B2 কম্পার্টমেন্ট। এবং এখানে দেখছি মোটামুটি ইলেকট্রিক পয়েন্ট, মানে চার্জিং পয়েন্ট রয়েছে, রিডিং ল্যাম্প রয়েছে এখানে, নিচের জন্য রয়েছে নিচের বাড়তে। আর এইদিকে মোটামুটি ওই এসিতে যা দেয় চাদর বালিশ সেগুলো সবই রয়েছে। আর সাইড আপারও দেখি বালিশ, কম্বল, চাদর, যেটা ইন্ডিয়ান রেলওয়েজ প্রোভাইড করে 3 AC, 2 AC, 1 AC-তে। সে সমস্ত কিছু আয়োজনই বেশ ভালো। মানে অন্তত আমি বাকি কম্পার্টমেন্টগুলো দেখিনি, বাট এই কম্পার্টমেন্টটা আপাতভাবে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে আর বেশ নতুন। ট্রেন হাওড়া থেকে ছেড়ে যেদিকে গুয়াহাটি যাবে একদম প্রথমের দিকে রয়েছে স্লিপার কম্পার্টমেন্টগুলো, তারপরে রয়েছে প্যান্ট্রি কার, মানে এই ট্রেনে প্যান্ট্রি কার রয়েছে, তারপরে শুরু হচ্ছে AC 2 টায়ার, সম্ভবত HA1, তারপরে হচ্ছে যে A1 যেটা হচ্ছে ফার্স্ট ক্লাস। এই ট্রেনে 3 টায়ার AC, 2 টায়ার AC এবং ফার্স্ট ক্লাস, 3টে কম্পার্টমেন্ট, মানে 3 ধরনের কম্পার্টমেন্টই কিন্তু রয়েছে। আর ঘড়ির কাঁটায় ঠিক তখন বিকাল 4:05, আর নির্দিষ্ট সময়ে ছেড়ে দিল আমাদের আজকের 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস তার গন্তব্য গুয়াহাটির জন্য। কিছুদিনের জন্য আমার এই শহর হাওড়াকে বিদায়। আর এই 997 কিলোমিটার পথ পাড়ি দিতে আমাদের ট্রেন সময় নেবে পাক্কা 18 ঘন্টা। তবে এখন মাঠ ঘাট, কত শত গ্রাম শহর পাড়ি দিয়ে হাওড়া থেকে 93 কিলোমিটার পথ শেষ করে এসে থামলাম আমাদের পথের প্রথম হল স্টেশন বর্ধমানে।
একাকি এই লম্বা ট্রেন সফরে সিটে বসে আর মন লাগছিল না, তাই সোজা চলে এলাম আমার পছন্দের দরজার ধারটায়। দেখছি এতক্ষণে পশ্চিম আকাশে সূর্য ঢলে গিয়েছে প্রায় দিগন্তের কাছে, আর এমনই এক সময় আমরা এসে পৌঁছলাম আমাদের দ্বিতীয় হল স্টেশন, সকলের প্রিয় বোলপুর শান্তিনিকেতন। নির্ধারিত সময় থেকে প্রায় 5 মিনিট দেরিতে আমরা এসে থামলাম আমাদের দ্বিতীয় হল স্টেশন বোলপুর শান্তিনিকেতন। আর আমাদের এই কম্পার্টমেন্টে অধিকাংশ প্যাসেঞ্জারেরই দেখছি, মানে আমারও ইনফ্যাক্ট ট্রেনের টিকিট রয়েছে হাওড়া থেকে বোলপুর থেকে আবার নিজ গন্তব্যে। তবে মানে ভাগ্যবশত দেবাশিসদা একটু বুদ্ধি লাগিয়েছিল বলে আমার সিটটা চেঞ্জ করতে হলো না। বাকি যত প্যাসেঞ্জারের এরম টিকিট কাটা রয়েছে প্রত্যেকে কিন্তু কম্পার্টমেন্ট এবং টিকিট সিট কিন্তু আলাদা পড়েছে। যাই হোক, এই বোলপুরে আমাদের ট্রেন দাঁড়াবে মাত্র 5 মিনিট। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে ট্রেন, আর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু আগেই বেরিয়ে গেল হচ্ছে শহীদ এক্সপ্রেস। রবি ঠাকুরের প্রাণের এই বোলপুর শান্তিনিকেতন শহরটা যতটা সুন্দর, ততটাই সুন্দর করে সাজানো এখানকার রেলওয়ে স্টেশনটা। বোলপুরকে বিদায়, এরপর আমাদের ট্রেন এখন দুর্বার গতিতে ছুটে চলেছে অন্ধকারকে ভেদ করে। একে একে এরপর আমরা পেরোবো কত শত নাম না জানা স্টেশন। তবে এরই মাঝে আমার এখন সঙ্গী গরমা গরম 1 কাপ দুধ চা। ট্রেন জার্নিতে চা খেতে বড়ই মজা লাগে। তারপর একে একে আমরা পেরিয়ে গেলাম এখন সাঁইথিয়া জংশন, তারপর পৌঁছে গেলাম বাঙালির ভালোবাসার আরেক জায়গা রামপুরহাট জংশন। হাওড়া থেকে 205 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এখন পৌঁছালাম বীরভূম জেলার সবথেকে বিগেস্ট আর বিজিয়েস্ট রেলওয়ে স্টেশন রামপুরহাট জংশনে। আর বাঙালিদের কাছে রামপুরহাট জংশন মানেই কিন্তু তারাপীঠ, মায়ের দর্শন। এখান থেকে এই স্টেশন থেকে 9-10 কিলোমিটারের মধ্যেই তারাপীঠের মন্দির। তো এই যে প্রচুর মানুষ এখানেও দেখছি উঠছে ট্রেনে, আর আমাদের ট্রেন কিন্তু মোটামুটি ওই মিনিট 5-7 মতো লেটে চলছে, বাকি আদারওয়াইজ বেশ ভালো। আর এদিকেই দেখলাম গরমটা আমাদের ওইদিকের তুলনায় বেশ খানিকটা কম। নাম তোমার? শুভজিৎ কর্মকার। তো কোথায় কর্ম করছো এখন? কর্ম কিছু করি না, পড়াশোনা। কোথায় বাড়ি? এই কাছেই নাকি স্টেশন থেকে? এই স্টেশন পেরিয়ে। বেশ, যদি কমেন্ট না হয় নিচে শুভজিৎ কর্মকারের নামে, তাহলে কিন্তু পরের বারে ট্রেনে এসে আরো 10 জনকে পড়িয়ে দিয়ে পারো। এইরকম রাতে ট্রেন জার্নি, সাথে বিরাট কোহলি এত সুন্দর একটা আইপিএল আরসিবির হয়ে ফার্স্ট, এবারের আইপিএলের ফার্স্ট সেঞ্চুরি, আলাদা মেমোরেবল জার্নি। সঙ্গে তোমাদের কি ভিডিওতে দেখানো যেতে পারে? তো বেশ কিছু দাদাদের সাথে আমার পরিচয় হলো, তারা উঠেছে সাঁইথিয়া থেকে। দাদারা যাচ্ছ কোথায়? আমরা মেঘালয় যাচ্ছ। তোমরা কতজন আছো? আমরা 7 জন আছি। 7 জন। একটা অনন্য অনুভূতি, এই বিরাটের 100+ আমরা এই ট্রেনে জার্নি করছি, তো একটা অনন্য জার্নি। বেশ, বাকিরা তোমার দাদার নাম কি? তোমার? আমার নাম প্রীতম মণ্ডল। প্রীতম। দাদার নাম? আমার নাম প্রদীপ ব্যানার্জি। প্রদীপ। প্রীতম ভট্টাচার্য। প্রীতম। এই যে বাকি আরো 2 জন দাদা এসে, দাদার নাম কি? আমার নাম টুনি। আর দাদার নাম? অতীশ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পর ওই দিক থেকে এখন আমাদের সাথে দেখা হবে এনজিপি থেকে হাওড়া অব্দি আসা বন্দে ভারত এক্সপ্রেসের। একটু পরেই সেটা বেরোবে আমাদের ডান দিক দিয়ে। বন্দে ভারতের স্পিড কিন্তু দেখার মতো ছিল, একেবারে তার দুর্বার গতিতে এনজিপি থেকে হাওড়া অব্দি যাওয়া বন্দে ভারত 1 নিমেষে পার হয়ে গেল। রামপুরহাট ছাড়াতেই আমাদের ট্রেন ধরে ফেললো তার দুর্বার গতি আবারও। আমাদের এখন ট্রেন ছুটে চলেছে কত তেপান্তরে মাঠ ঘাট পেরিয়ে অন্ধকারের পথে। তবে এখন আমাদের এর পরে পড়বে পথের বাঁদিকে সেই বিখ্যাত ফারাক্কা ব্যারেজ। তাই সিটে বসে আর না থেকে চলে গেলাম আবারও দরজার ধারে। অন্যবার এনজিবি যাওয়ার সময় এই ফারাক্কা ব্যারেজ আমরা পেরোই সাধারণত একেবারে মধ্যরাতে, তবে এখন সন্ধ্যাবেলা। ফারাক্কা ব্যারেজ পেরোতেই আমার কাছে চলে এলো গরমা গরম রাতের ডিনার। সরাইঘাট এক্সপ্রেসে আমি এসেই বিকালবেলা আগে জিজ্ঞেস করলাম যে প্যান্টি করে রাতের কি খাবার আছে। তো আমাকে বললো এক থালিও রয়েছে। আমি এক থালি করে জিজ্ঞেস করলাম, 160 টাকা দাম। হ্যাঁ, 160 টাকা। 2 পিস ডিম থাকবে, ডাল থাকবে, ভাত থাকবে, সঙ্গে একটু সবজি থাকবে, আর রাইস নিলে রাইস, না হলে রুটি। 160 টাকা। সিরিয়াসলি, কয়েক মাস আগে বা আগের বছর অবধি এই থালিটার দাম ছিল 140 টাকা, সেটা এখন 160 টাকা। আমি বাইরে থেকে একই থালি অনলাইনে অর্ডার দিলাম, ভাত রয়েছে ভালো কোয়ান্টিটির, সঙ্গে রুটি দিয়েছে, একটা সবজি রয়েছে, ডাল রয়েছে, স্যালাড রয়েছে, আর ডিম রয়েছে, পড়েছে 114 টাকা। ট্রেনের খাবার ট্রেনে, তারপর ওই কোয়ালিটির খাবার 160 টাকায়, আর বাইরে একই খাবার। আমাকে এ নিয়ে এই কম্পার্টমেন্টে যে ইনচার্জে দেখে গেল, আমি জানি। তো এই জিনিসটা খুবই গায়ে লাগে। নিত্য যারা যাতায়াত করে তারা যে 160 টাকা করে ডিম ভাত খায়, ভাবুন কি অবস্থা। ডিনারের পর্ব মিটতেই জানলা দিয়ে বাইরে উঁকি মেরে দেখি আমাদের ট্রেন এখন থেমেছে গৌড় মালদায়। আর কিছুক্ষণ পর মালদা টাউনে থামতেই দেখা হয়ে গেল ভারতের দীর্ঘতম ট্রেন ডিব্রুগড় থেকে কন্যাকুমারী অবধি যাওয়া বিবেক এক্সপ্রেসের সাথে।
আমাদের ট্রেন এখন চলছে বেশ কিছুটা লেটে। ঘড়ির কাঁটায় তখন 10:30 পেরিয়েছে। দেখলাম গোটা কম্পার্টমেন্টের প্রত্যেকেই চলে গেছেন যে যার বাড়তে। তবে আমার এই নির্ঘুম রাতের সঙ্গী আমারই পুরনো ভিডিও, তার সাথে আপনাদের সেই ভিডিওতে করা কমেন্ট। খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো যখন ভিডিওতে আমাকে এত পরিমাণ আনন্দ দেয়, পরে ট্রাভেল করতে আরও শক্তি যোগায়। আর সেসব পড়তে পড়তেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তার ঠিক নেই। তবে পরদিন সকালে যখন ঘুমটা ভাঙলো, দেখি আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়িয়ে, নিউ আলিপুরদুয়ার ছাড়িয়ে দৌড়চ্ছি পার্শ্ববর্তী রাজ্যে। সুপ্রভাত। আসাম থেকে একটা নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন ঠিক ভোর 6:20। হঠাৎই আমার ঘুমটা ভাঙলার ঘুমটা ভেঙে দেখে আমরা দাঁড়িয়ে রয়েছি একটা স্টেশনে, এর নাম হচ্ছে নিউ বঙ্গাইগাঁও জংশন। এটা আমাদের আসামের স্টেশন। কাল রাত্রে যখন আমি ঘুমিয়েছি তখন আমরা পেরোচ্ছিলাম হচ্ছে নিউ জলপাইগুড়িতে পেরিয়ে গেছিলাম, তারপরে আমরা ঢুকছিলাম বোধহয় ফালাকাটা, তখন আমি ঘুমিয়ে গিয়েছি। আর একেবারে ঘুম ভাঙল ঠিক সকাল সকাল। এখানে আমাদের ট্রেন এখন পুরো দাঁড়িয়ে। হাওড়া থেকে 845 কিলোমিটার জার্নি কিন্তু শেষ। ছেড়ে দিল আসামের নিউ বঙ্গাইগাঁও জংশন স্টেশন। এরপরে আমরা গিয়ে থামবো একেবারে কামাখ্যা জংশনে। আর ট্রেন একেবারে রাইট টাইমে রয়েছে। তবে যেটা সমস্যা সেটা হচ্ছে যে এবার পেটটা খালি করতে হবে। আর এই সময় মানে এখন 4:30 বাজছে, বাথরুম ফাঁকা পাওয়া ভীষণ চাপের বিষয়। আর এই দেখো এরা সব ট্রেনগুলো থেকে কেমন সব বোতল কালেক্ট করে, দেখো এই বোতলগুলোই আবার এরা বিক্রি করে জল টল ভরে স্টেশনে। আর এই হচ্ছে WAP7, যেটা এতক্ষণ আমাদের নিয়ে এলো হাওড়া থেকে। আর এখন সামনে চলে এলো হচ্ছে ডিজেল ইঞ্জিন। এইদিকে দেখো রাজেন্দ্রনগর আজমের, আর তার সামনে রয়েছে এখন ডিজেল ইঞ্জিন। এই আমরা পেলাম যোগীঘোষ স্টেশন। আমার ঠিক ডান দিকে এখন সুন্দর সুন্দর সব পাহাড়, আর ঠিক সামনে রয়েছে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত তৃতীয় ব্রিজ, যার নাম নরনারায়ণ ব্রিজ বা পঞ্চরত্ন ব্রিজ। চলুন। দিনটা ছিল 15 এপ্রিল 1998। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী উদ্বোধন করলেন ভারতের আসামে ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত তৃতীয় সেতু নরনারায়ণ সেতু। এটি একটি ডবল ডেকার ব্রিজ, যার নিচের দিকে রয়েছে একটি রেলপথ এবং উপরের দিকে রয়েছে একটি রাস্তা। এটির দৈর্ঘ্য প্রায় 2.284 কিলোমিটার। এটি উত্তরে বঙ্গাইগাঁও জেলার একটি শহর যোগীঘোপাকে দক্ষিণে গোয়ালপাড়া জেলার একটি শহর পঞ্চরত্নের সাথে যুক্ত করেছে। এবং আনুমানিক এই ব্রিজ তৈরিতে খরচ হয়েছে প্রায় 50 কোটি টাকা। রাজেন্দ্রনগর উইকলি প্যাসেঞ্জার এক্সপ্রেস। আর এখন আমাদের ট্রেনের দুদিকে রয়েছে দারুণ সুন্দর আসামের বিখ্যাত চা বাগান। এখন ঠিক সকাল 8:30 বাজছে। এরপরে শুধু বাকি রয়েছে আমাদের কামাখ্যা জংশন, আর তারপরেই আমরা ঢুকে হচ্ছে গুয়াহাটি। তো এই ট্রেন এখন চলছে বিফোর টাইমে, মানে 9:43-এ ঢোকার কথা কামাখ্যাতে, 9:05-এ ঢুকে যাবে বলছে কামাখ্যা। আর 9:19-এই গুয়াহাটি জাংশন। বা সব কিছু ঠিকঠাক। আর ব্রেকফাস্টের জন্য দেখলাম পেন্ট্রিকার থেকে খাওয়া দাওয়ার আসছে, ওই ব্রেড অমলেট, পুরি সবজি, ওই 50 টাকা করে যেরকম থাকে আর কি। তো সেই আমি বাড়ি থেকে খাবার দাবার নিয়েই এসেছি, সেগুলো দিয়ে মানে সকালে টুকটাক জলখাবারটা করলাম। বাকি দেবাশিসদাকে ফোন করেছিলাম, দেবাশিসদা বললো যে সব কিছু রেডিই আছে, স্টেশনে ওখানে নেমে একটু ব্রেকফাস্ট করবো। তারপরে আজকে আমরা গুয়াহাটি থেকে রওনা দেবো ভালুকপংয়ের জন্য। মানে আজ থেকেই শুরু হচ্ছে আমাদের অরুণাচল সফর। ওখান থেকে মোটামুটি 6-6.5 ঘন্টার মতো সময় লাগা উচিত। আমরা এখন পেরোচ্ছি মির্জা। এই মির্জার পর থেকে শুরু সিঙ্গেল লাইন। এই হচ্ছে আমি রয়েছি এখন আমাদের সরাইঘাট এক্সপ্রেসের ওয়াশরুমে। অবস্থা খুব একটা ভালো না। এখন প্রায় আমরা কামাখ্যা ঢুকবো করছি, এতক্ষণ দেখায়নি কারণ প্রথম থেকে অবস্থা খুব একটা ভালো ছিল না। এখন তো আরও অবস্থা ভালো নেই। জলটা রয়েছে, সোপ রয়েছে, নো স্মোকিং, আর এটা হচ্ছে ইন্ডিয়ান। ব্যাগপত্র রাখার জায়গা রয়েছে।
মোটামুটি অবস্থা খুব একটা ভালো না ওই আর কি। তবে দুদিকেই দেখি রয়েছে আমাদের এই কম্পার্টমেন্টে, দুদিকেই দেখি রয়েছে ইন্ডিয়ান স্টাইল, কোমোড দেখলাম না, ওয়েস্টার্ন। হাওড়া থেকে পথ চলা শুরু করে 990 কিলোমিটার পথ কিন্তু শেষ। আমরা এসে থামলাম আমাদের মানে গুয়াহাটি ঢোকার আগে শেষ স্টেশন কামাখ্যাতে। এই হচ্ছে কামাখ্যা জংশন, একদম পাহাড়ের কোলে। খানিক কামাখ্যাতে এসে আমার মনে পড়ে গেল জম্মু তাওয়ি স্টেশনের কথা। পুরো একই রকম, চারিদিকে পাহাড় দেখা যায়, তার মাঝখানে জম্মু তাওয়ি স্টেশন, সেখান থেকে দূরে উপরে পাহাড়ে বৈষ্ণোদেবী মাতার মন্দির। তো এরকমই খানিকটা স্টেশন, এখান থেকে খুব কাছেই কামাখ্যা মন্দির। এই যে দাদাদের সঙ্গে কালকে তোমাদের পরিচয় করালাম, দাদারা যাচ্ছে মেঘালয়। এখন অব্দি ট্রেন জার্নি কেমন ছিল? দারুণ দারুণ, অসাধারণ। সবারই ভালো লাগছে তো ট্রেন জার্নি? তবে গরমটাও কিন্তু বেশ ভালোই রয়েছে, তবে কলকাতা থেকে অনেক কম, অনেক কম। আর এখানে আমাদের সামনের সিটে এখন দুজন বসেছিলেন যারা নিউ আলিপুরদুয়ারতে উঠেছিল, তারা লোকো পাইলট, তারা এখন এই সরাইঘাটাতে নেমে এই কামাখ্যাতে নেমে গেল। রাত্রিবেলা কামাখ্যা পুরী যে ট্রেন সেটা তারা নিয়ে যাবেন। অনেক গল্প টল্প হলো, আমি জিজ্ঞেস করলাম ছোটোবেলায় সব থেকে বেশি যে ভয়টা লাগতো যে রাতেরবেলা ট্রেন চালাতে চালাতে ড্রাইভার দাদারা ঘুমিয়ে যান কিনা, বলছে না না অভ্যেস হয়ে গেছে। আর যাক, শুনে কিছু শান্তি পেলাম যে তারা রয়েছে আমাদের সেফলি এক জায়গাতে অন্য জায়গা নিয়ে যাওয়ার জন্য। কামাখ্যা থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন, আর দেখতে দেখতেই মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গন্তব্য গুয়াহাটিতে। সময় এখন 10টা 4, আর 1 মিনিট আগে, যদিও মানে 10টা 3 আমরা ঢুকেছিলাম, তো সময়ের নির্দিষ্ট সময় কিন্তু একেবারে ট্রেন 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস এসে পৌঁছালো তার গন্তব্য স্টেশন গুয়াহাটিতে। আমরা রয়েছি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। এখান থেকে আমাকে বাইরে যেতে হবে, বাইরে গিয়ে আমার সাথে দেখা হবে এবার যাদের সাথে আমি অরুণাচল ট্রিপ করছি তাদের। চলুন যাওয়া যাক। গুয়াহাটি স্টেশনের বাইরে বেরোতে দেখি রয়েছে প্রচুর গাড়ি, যা আপনাকে শেয়ার কিংবা রিজার্ভে নিয়ে যাবে মেঘালয়, শিলং সহ আরও নানান সব জায়গা। আর আমার জন্য এখন দেখে অপেক্ষা করছে ট্রাভেলার। বাকিদের সাথেই চেপে বসে পড়লাম সেই গাড়িতে, আর শুরু হলো আমাদের অরুণাচল যাত্রা। মানে আমি আপাতত একাই ছিলাম, বাট আমার সঙ্গে জয়েন করেছে আরও 25 জন, টোটাল 26 জনের একটা টিম নিয়ে আমরা এখন যাচ্ছি অরুণাচলের উদ্দেশ্যে। তবে মানে কারোর সাথে আমার তেমন কোনো পরিচিতি নেই, আলাপ হবে আস্তে আস্তে করে। বাকি আমাদের কাছে প্রায় এখনও 11টা-12টা দিন রয়েছে, আস্তে আস্তে করে সকলের সাথে পরিচয় হবে আর সকলে মিলে দারুণ মজা করবো। আর আমি যেটা দেখলাম এই গোটা গ্রুপে সব থেকে ইয়াংগেস্ট বোধহয় আমি। আমরা এখন রয়েছি গুয়াহাটির পল্টন বাজার এলাকায়। এই অঞ্চলেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন দামের বিভিন্ন মানের হোটেল এবং রেস্তোরাঁ। তবে এবার অরুণাচল ট্রিপ করছি আমরা সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। তাদের সাথে যোগাযোগের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। গুয়াহাটি শহরকে বিদায় জানিয়ে আমাদের আজকের গন্তব্য ভালুকপং। সড়কপথে যার দূরত্ব 241 কিলোমিটার, সময় লাগবে 6 থেকে 7 ঘন্টার মতন। তবে সেই যাত্রাপথের মাঝে একটুখানি বিরতি নিয়ে আমরা এখন সারবো আজকের প্রথম দিনের দুপুরের লাঞ্চটা। এখন আমরা দুপুর 3:45 টাকা এসে থেমেছি দুপুরের লাঞ্চের জন্য। ঠিক রাস্তার ধারে একটা সুন্দর রেস্তোরাঁ দেখলাম এখানে, অনুরাগ, বেশ ব্যস্তপূর্ণ একটা রেস্তোরাঁ। তো সেখানে আমরা মোটামুটি 26 জনের গ্রুপ, ওইদিকে টেবিলে রয়েছে, এখানে গোটা টেবিল জুড়ে রয়েছে সকলে। তো এখানে আমরা নিচে এখন এটা কোথায় অসমীয়া ডিশ, মানে অসমীয়া থালি। তো ভেজ এই যে থালিটা, এটার দাম হচ্ছে 160 টাকা। আর এর সঙ্গে আমরা চিকেন নিয়েছি, চিকেনটা কিন্তু আলাদা করে নিতে হয়। এটা বিনস, এটা বেগুন, এটা বেগুন, আলু, আলু, এটা মাছের শুটকা কাটা, আচ্ছা, এটা কল ফ্রাই, এটা কল ফ্রাই, কল ফ্রাই বলতে এটা বানানা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা রেড রাইস, খার ভাত। তা আমি তো সব আইটেম বুঝি না বাবু, তো এখানে দিদি একটা জিনিস সার্ভ করছিলেন, তো তাকে দিয়ে বলতে দিলাম যে কোনটা কি। ফার্স্টে তো আমি লালটা হয়েছিলাম বিট, তা বলছে ওটা হচ্ছে খার ভাত, খার ভাত দিচ্ছে ডাল, আরও কী কী সব আইটেম আসছে। আর যারা এখানে সার্ভ করছেন তারা দেখলাম একেবারে অসমীয়া পোশাক পরে একদম লোকাল যেরকম একটা চিত্র হয় সেইটা তুলে ধরছে, বেশ দারুণ। এবার খাবারটা ট্রাই করি প্রথমবার, অসমীয়া খাবার কীরকম খেতে। আর অসমীয়া যে ল্যাঙ্গুয়েজটা দারুণ সুন্দর, ওরা রকে ব এই উচ্চারণটা করে, আর শকে ছ উচ্চারণ করে। আমি তো আর ডেডিকেটেড ফুড ব্লগার নয়, তবে খাওয়া দাওয়ার টেস্ট যদি মানে স্বাদ যদি বলি, বেশ ভালো, মানে ইউনিক। ভাতটা একটু অন্যরকম, মানে সেই একটু চটচটে ভাতের মতন, আমাদের ওখানকার যে ভাত হয় সেরকম নয়। তবে চাটনি যেটা সেটা একটু ঝাল, বিটে যে খার ভাত রয়েছে সেটা বিটের যে রস সেটা দিয়ে ভাতটা করেছে, ছোট আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, মাংস, মানে খেতে খাওয়া দাওয়া কিন্তু স্বাদ হিসেবে বেশ ভালো। বাট আমাদের কলা ভাজা রয়েছে আমাদের ওখানের থেকে একটু আলাদা, তো চাই। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটতেই শুরু হলো আবারও আমাদের যাত্রা টুয়ার্ডস ভালুকপং। এখন আমরা রয়েছি আসামে, একটু পরেই প্রবেশ করব অরুণাচল প্রদেশে।
তবে এখন রাস্তার দুপাশে সুন্দর সবুজ মাঠ আর গ্রাম দেখতে দেখতে কখনো লম্বা হাইওয়ে, কখনো ব্রহ্মপুত্রের উপর নির্মায়মান বিশাল সুন্দর একটা ব্রিজ, কখনো ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি ভালুকপংয়ের দিকে। আর সন্ধে নামতেই আমরা এখন আসাম ছেড়ে এই প্রবেশ করলাম অরুণাচল প্রদেশে। আমরা পৌঁছে গেছি এখন ভালুকপংয়ে, আর এখানে আমাদের বানাতে হবে ইনার লাইন পারমিট। তার জন্য পাসপোর্ট সাইজের ছবি আর আধার কার্ড এই দুটো আমি পাঠিয়েছি। এবার আমরা আইএলপি করতে যাচ্ছি। এখানে আমরা এখন আইএলপি বানাচ্ছি। এই আইএলপি হচ্ছে অনলাইনেও করতে পারতাম, বাট করা হয়নি কোনো কারণবশত। তো এখানে আমি আর দেবাশিসদা রয়েছি, এখানে আমাদের আইএলপি হচ্ছে। আর যদি তোমরা তারা ভাবছো বাইক নিয়ে আসবে, অনেকেই অরুণাচল, সিকিম কিংবা লাদাখের মতো বাইক নিয়ে ট্রিপ করতে চায়, তাদের জন্য কিছু আলাদা কিছু নিয়ম নেই, তাই তো? বাইকের কাগজপত্র ঠিক থাকলেই হবে আর নিজের আইএলপি, বাইকের কাগজপত্র ঠিক থাকলেই হবে আর নিজের আইএলপি, এটাই। আর এরপরই আমরা প্রবেশ করবো হচ্ছে অরুণাচলে। অনলাইনে আইএলপি করতে 100 টাকা লাগে। অনলাইনে আইএলপি করতে 100 টাকা লাগে। 100 টাকা লাগে। আর এখান থেকে করলে 200 টাকা। আর এখান থেকে করলে 200 টাকা লাগে। এখন ঠিক সন্ধ্যেবেলা 7:10 আর আমরা এসে পৌঁছলাম আমাদের ভালুকপংয়ের হোটেল। আর এখানে রুম সিলেক্ট হচ্ছে লটারির মাধ্যমে। দেখাচ্ছি কী হয়, কারণ প্রত্যেকের রুম কে কোনটা নেবে যাতে কোনো রকম পার্সোনালিটি না হয়, সেজন্য লটারি করে হচ্ছে রুম। যার ভাগ্যে যে রুমটা পড়বে তার সেই রুমটা। আরে কপাল খারাপ থাকলে কি করা যাবে? কপাল তো চেঞ্জ করে যাবে। আপনাকে একটা দাও। 120 দিয়ে নাও। তুমি নিয়ে নিয়েছো? কত? জি থ্যাংক ইউ দিদি। ব্যাগও চলে এলো। আর এই হচ্ছে আমাদের ভালুকপংয়ের হোটেল, হোটেল মন্ডল ঘাং। নামটা যেমন সুন্দর, রুমটাও কিন্তু বেশ সুন্দর, বেশ। এই হচ্ছে দরজা দিয়ে ঢুকলাম, সুন্দর ছবি রয়েছে, এখানে জিনিসপত্র রাখতে পারো, নিচে ব্যাগ রয়েছে। এখানে এটা হচ্ছে একটা টুইন রুম, দুটো আলাদা বিছানা রয়েছে, এদিকে বসার সুন্দর যে ব্যবস্থা রয়েছে, টেবিল রয়েছে, টিভি রয়েছে, জল টল ব্যবস্থা রয়েছে, এদিকে ইলেকট্রিক কেটেল রয়েছে। আচ্ছা, এদিকে মাঝখানে মেনু টেনু রয়েছে, এসব কিছু রয়েছে। ঘরে কিন্তু এসি রয়েছে। আর এখন আজকে 7 এপ্রিল 2024, মোটামুটি কিন্তু গরম আছে, বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, তবে সেটা খুব ঠান্ডা হাওয়া সেরকম নয়, বেশ ভালো। আচ্ছা, এইদিকে ওয়াশরুমটা একটু দেখি। এই হচ্ছে ওয়াশরুম, আর এইদিকে রয়েছে সুন্দর আয়না, এখানে সাজা গোজা করতে পারো, ওয়ার্ড্রপ রয়েছে, বেশ ভালো। আর এই হচ্ছে বাথরুম, বাহ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ খানিকটা বড়। বাকেট রয়েছে, গিজার রয়েছে, এক্সস্ট ফ্যান, বোম ফেলার জায়গা, সুজু কল, মগ বালতি, আর সঙ্গে বেসিন আর আয়না তো রয়েছে। বাবা, সেই কলকাতা থেকে জার্নি শুরু করেছিলাম পরশুদিন না, সরি কালকে জার্নি শুরু করেছিলাম, আজকে এসে পৌঁছলাম। প্রায় 24 ঘন্টার বেশি সময় লাগলো। আর এইদিকে রয়েছে জানালা, এই একটা জানালা যেখানে আমাদের ওই গাড়িগুলো রাখা রয়েছে, আর এইদিকে একটা জানালা রয়েছে, আর এইদিকে রয়েছে বারান্দা। এই হচ্ছে বারান্দা। আমাদের গ্রুপে 26 জনের মধ্যে ছন্দাদির আজকে জন্মদিন, তো সেই সুযোগে এখানে কেক পাওয়া যাচ্ছিল না, তাই স্লাইস কেক তাও কিনে এনে আমরা আজকে এখন জন্মদিন সেলিব্রেট করছি। এই গ্রুপের প্রত্যেকেই আমার থেকে বয়সে অনেকটা বড়, তবে কে জানে আগামী কটা দিনেই এনারা হয়ে উঠবেন আমার বন্ধু, এমনকি যাত্রার সঙ্গী। চা পকোড়ার সাথে এখন জমিয়ে চলছে আড্ডা, সাথে একটু মজা আর নাচ গান। কথায় বলে বয়স একটা সংখ্যা মাত্র। এত বছর ভিডিও বানাচ্ছি, বিভিন্ন জনের সাথে ঘুরতে গেছি, বাট এনারা একটু অন্য লেভেলই। আমি দেখাচ্ছি যাদের বয়স অনেক বেশি, ঘরে বসে এখন টিভি কিংবা মোবাইলের পর্দায় ভিডিওটা দেখছেন, তাদের জন্য উদাহরণ এই যে। আগামী পর্বে অপেক্ষা করুন, প্রত্যেককে ইন্ট্রোডিউস করাবো আপনাদের সামনে। সত্যি এনাদের সাথে মিশে প্রথম দিন সন্ধ্যাটা কেটেছিল একেবারে দারুণ। আর রাত বাড়তেই আমরা চলে এসেছিলাম ডিনারের টেবিলে। আজকে রয়েছে একেবারে হালকা খাবার, ভাত ডাল, সঙ্গে পাঁপড় ভাজা, ছিল মাছ। সেই দিয়ে জমজমাট করে সেরে ফেলেছিলাম রাতের ডিনারটা, আর চলে গেছিলাম ঘুমের দেশে। আর এইভাবেই শেষ হলো আমাদের অরুণাচল সিরিজের প্রথম পর্ব। আগামীকাল সকাল হতেই আমরা এই ভালুকপং থেকে রওনা দেব দিরাংয়ের উদ্দেশ্যে। সেই কাহিনী নিয়ে ফিরছি পরের পর্বে। আর অরুণাচল সিরিজের প্রথম পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত আর্জি জানাচ্ছি। তাহলে চলুন, দেখা হচ্ছে পরের পর্বে ভালুকপং থেকে।